এখানে আরেকটা মজার ব্যাপার আছে। খ্রিস্টীয় শতক গোনার সময় দেখবে এক ধাপ করে এগিয়ে গোনা হয়, যেমন 1947 খ্রিস্টাব্দ। এটা কিন্তু খ্রিস্টীয় ঊনবিংশ শতক নয়, খ্রিস্টীয় বিংশ শতক। কেন? কারণটা খুব সহজ। যিশুর জন্মের থেকে প্রথম 100 বছর হলো খ্রিস্টীয় প্রথম শতক। যিশুর জন্মের 101 বছর থেকে 200 বছর হলো খ্রিস্টীয় দ্বিতীয় শতক। তাহলে হিসাবটা হবে এমন: 300 থেকে 201 খ্রিস্টপূর্ব তৃতীয় শতক, 200 থেকে 101 খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক, 100 থেকে 1 খ্রিস্টপূর্ব প্রথম শতক, 1 থেকে 100 খ্রিস্টীয় প্রথম শতক, 101 থেকে 200 খ্রিস্টীয় দ্বিতীয় শতক, আর 201 থেকে 300 খ্রিস্টীয় তৃতীয় শতক। এভাবে 1801 থেকে 1900 হলো খ্রিস্টীয় ঊনবিংশ শতক, 1901 থেকে 2000 হলো খ্রিস্টীয় বিংশ শতক, আর 2014 খ্রিস্টাব্দ হলো খ্রিস্টীয় একবিংশ শতক। মনে রাখো, প্রথম খ্রিস্টাব্দ মানে যিশু যে বছরে জন্মেছিলেন, আর খ্রিস্টীয় প্রথম শতক মানে যিশুর জন্মের পর থেকে 100 বছর। দেখো নেক্সট 11 পাতায় কি বলেছে। সময় গোনার আরেকটা হিসাবও দেখা যায়, সেটা হলো একসঙ্গে কয়েকটা বছর গোনা। ধরো 1000 বছর একসঙ্গে হলে হয় সহস্রাব্দ। সহস্রাব্দ মানে হাজার, মানে সহস্র মানে হাজার আর অব্দ মানে বছর, তাহলে 1000 বছর। ঠিক আছে। আর আবার 100 বছর বোঝাতে শতাব্দ কথাটা ব্যবহার হয়। শতাব্দকে শতাব্দী বা শতক বলা হয়। 10 বছর বোঝাতে দশক কথাটা ব্যবহার করা হয়, তবে দশাব্দ বলা হয় না। তারপর দেখো 1.5-এ কি বলেছে। বলা, আঁকা, লেখা। একদিন দিদিমণি ইতিহাস ক্লাসে একটা মজার কাজ দিলেন। বললেন, আমি কথা বলবো না, হাত নেড়ে অঙ্গভঙ্গি করব। তোমরা সেটা দেখে বলবে আমি ঠিক কি বলতে চাইছি। সবাই খুব মজা পেল। দিদিমণি হাত নেড়ে অনেক কিছু বোঝালেন। প্রথমে বুঝতে একটু অসুবিধা হলো সবার। আস্তে আস্তে ওরা অনেকটাই ঠিকমতো বুঝতে পারলো। দিদিমণি বললেন, এবার আমি বোর্ডে ছবি এঁকে দেবো, ছবিগুলো দেখে বুঝতে হবে আমি কি বলতে চাইছি। প্রথমে কেউই বুঝতে পারলো না ছবিগুলোর মানে। বেশ খানিকক্ষণ ভেবে পৃথা প্রথমে বলল, তারপরে বাকিরাও বুঝতে পারলো। দিদিমণি বললেন, এটা ইতিহাসের আরেকটা গল্প। একসময় মানুষ কথা বলতে পারতো না, তখন হাত মাথা নেড়ে অঙ্গভঙ্গি করত, সেগুলোর থেকেই একে অন্যের মনের ভাব বুঝতো। তারপরে তারা শিখলো ছবি আঁকতে, তখন ছবি এঁকে তাদের মনের কথা অন্যদের বোঝাতো। সবাই মিলে যা করতো তার ছবি এঁকে রাখতো। গুহার পাথরের দেওয়ালে, মাটির গায়ে, ধাতুর পাতে। পরে এক সময়ে ছবি এঁকে এঁকেই অক্ষর বোঝাতো। ধরো ক আর খ পাশাপাশি বসেছে, হয়তো তার মানে খিদে পেয়েছে। আবার ক আর গ পাশাপাশি বসলো, তাহলে হয়তো ঘুম পেয়েছে বোঝানো হচ্ছে। এভাবেই ধীরে ধীরে মানুষ কথা বলতে, ছবি আঁকতে, লিখতে শিখেছিল। তবে এসব শিখতে হাজার হাজার বছর সময় লেগেছিল। সেই সব ছবি লেখার কিছু কিছু আজও আছে, তার থেকেই সেই সময়ের মানুষের কথা জানা যায়। নেক্সট দেখ পরেরটায় কি বলেছে। মাটির ওপরে ইতিহাস, মাটির নিচে ইতিহাস। রাহুল বলল, শুধু ছবি আর লেখা থেকেই কি ইতিহাস জানা যায়? পুরোনো দিনের কি অনেক লেখা পাওয়া যায়? দিদিমণি বললেন, না, অনেক লেখা পাওয়া যায় না। আবার যা লেখা পাওয়া যায় তার সব পড়াও যায় না। তাই তো পুরোনো দিনের সব কথা জানা যায় না। তবে ছবি আর লেখা ছাড়া আরও নানা কিছু থেকে ইতিহাস জানা যায়। যেমন ধরো ঘরবাড়ি, বাসনপত্র, পোশাক, আবার মুদ্রা, গয়না, অস্ত্র শস্ত্র, মূর্তি, এমন নানা জিনিস থেকে পুরোনো দিনের কথা জানতে পারা যায়। তবে এসব জিনিসও সবসময় পাওয়া যায় না, ভেঙে গিয়ে বা মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। মাটির নিচে চাপা পড়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পাওয়া যায় অনেক সময়ে। এইসব জিনিসগুলোই পুরোনো দিনের সাক্ষ্য। ধরো ইতিহাস একটা শরীর,
আর এই সবগুলো শরীরের হাড়। সেই টুকরো টুকরো হাড় জুড়ে ইতিহাসের কঙ্কাল তৈরি হলো। এগুলোকেই ইতিহাসের উপাদান বলে। মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলো খুঁজে বের করেন প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক। প্রত্ন মানে পুরা বা পুরনো, তাত্ত্বিক মানে ধরো পণ্ডিত মানুষ, তবে প্রত্নতাত্ত্বিক মানে পুরনো মানুষ নয়। দেখো এখানটা কিন্তু তোমরা মুখস্থ করবে প্রত্নতাত্ত্বিক কাকে বলে, আর ইতিহাসের উপাদানটাও তোমরা মুখস্থ করে রাখবে। খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকে বলে প্রত্নবস্তু বা পুরাবস্তু। পুরনো দিনের সেই সব জিনিস থেকে অনেক কিছু জানা যায়, তবে সেগুলো অনেকটাই আন্দাজ, কারণ সেই পুরনো দিনগুলো আমরা চোখে দেখিনি। তাও পুরনো দিনের লেখা পড়া গেলে সুবিধা হয়, কিন্তু যেসব লেখা পড়া যায় না বা যে সময়ের লেখা পাওয়াই যায় না, সেই সব পুরনো দিনের কথা জানতে মাটি খুঁড়ে পাওয়া জিনিসগুলোই কাজে লাগে। এভাবে মাটির উপরে ও নিচে ছড়িয়ে আছে ইতিহাসের নানা রকম উপাদান। সেই টুকরো টুকরো উপাদান খুঁজে জুড়ে নেন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক। তার থেকে পুরনো দিনের কথা জানতে পারা যায়। দেখো নেক্সট 1.6 বলেছে টুকরোগুলো জুড়তে জুড়তে। স্কুলের শেষে বিকালে সবাই রুবিদের বাড়িতে গেল। দাদু আজ একটা মজার খেলা দেখালেন ওদের। কতগুলো টুকরো জুড়ে জুড়ে তৈরি হচ্ছে একটা ছবি। খেলাটার নাম জিগস পাজল। দাদু বললেন ইতিহাসও এই খেলার মতো, টুকরো টুকরো উপাদান জুড়ে জুড়ে পুরো ছবিটা বানাতে হয়। যেখানে টুকরো পাওয়া যায় না বা হারিয়ে যায় সেখানে ফাঁক থাকে। পরদিন দিদিমণিকে ওরা বলল জিগস পাজলের কথা। দিদিমণি বললেন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকেরা এভাবেই পুরোনো দিনের ছবিটা সাজান। সব টুকরোগুলো একসঙ্গে পাওয়া যায় না, খুঁজতে হয়, ভাবতে হয়। তাই তো পুরোনো দিনের কথা জানার এত মজা, ঠিক যেন এই জিগস পাজল লেখাটার মতো। এই বছরও তোমরা অনেক ওরকম জিগস পাজল নিজেরাই বানাতে পারো। সেই আদিম মানুষের কথা থেকে শুরু হবে তোমাদের জানা, তারপর ভারতীয় উপমহাদেশের ইতিহাসের হাজার হাজার বছরের কথা তোমরা জানবে। দেখো পাশের টুকরো কথাতে কি বলেছে, জাদুঘর। জাদুঘর এই কথাটা তোমাদের অনেকেই জানা, তবে সেই ঘরে কিন্তু জাদু দেখানো হয় না। মাটির নিচ থেকে পাওয়া পুরোনো দিনের নানা প্রত্নবস্তু যত্ন করে রাখা থাকে। আর থাকে মাটির উপরে পাওয়া নানা জিনিসও, থাকে হারিয়ে যাওয়া বিশাল জন্তুর হাড়, আবার থাকে রাজা রানীদের পোশাক, অস্ত্রশস্ত্র, নানা রকম মূর্তি, ছবি, বইপত্র, আরো কত কি। পৃথিবীর নানা জায়গায় নানা ধরনের জাদুঘর দেখা যায়। ইংরেজিতে জাদুঘরকে বলে মিউজিয়াম। কলকাতা শহরে একটা বিরাট জাদুঘর আছে। তো দেখো নেক্সট 14 পাতায় কি বলেছে টুকরো কথা। পুরোনো দিনের কথা গুছিয়ে লেখা থাকলে সহজেই জানা যেত পুরোনো সময়ের কথা, কিন্তু প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস তেমন সাজিয়ে গুছিয়ে লেখা ছিল না। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকরা নানাভাবে সেই ইতিহাস জানার চেষ্টাই করেন। হরেক উপাদানের টুকরো জুড়ে জুড়ে একটা গোটা ছবি তৈরি করেন। তবুও সবসময় ছবিগুলো পুরোপুরি তৈরি হয় না, কারণ উপাদানে ফাঁক থেকে যায়। প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের উপাদানগুলিকে মূল 6টি ভাগে ভাগ করা যায়। তার প্রতিটির মধ্যে আবার নানা ভাগ আছে। নিচের তালিকা চাকাটি খেয়াল করো। পুরোনো দিনের সব লেখা আজও পড়ে ওঠা যায়নি, তাই ওই লেখাগুলো থেকে পুরোনো সময়ের ইতিহাস জানা যায় না। যেমন হরপ্পার লিপি আজও পড়া যায়নি। মাটি খুঁড়ে পাওয়া নানা প্রত্নতাত্ত্বিক উপাদানই হরপ্পার ইতিহাস জানতে সাহায্য করে। একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার কাজ চালান। ওই অঞ্চলটাকে প্রত্নক্ষেত্র বলা হয়। এটা কিন্তু তোমরা মুখস্থ করবে। তেমনি প্রত্নক্ষেত্র থেকে নানা রকম প্রত্নবস্তু পাওয়া যায়। কখনো ধ্বংস হয়ে যাওয়া নগরের চিহ্ন, কখনো বা নানা পাত্র, শিলমোহর, মূর্তি, আবার কখনো মাটির পাত্রের গায়ে লেগে থাকে সর্ষের দানা বা খোসা, কখনো মানুষ ও পশুর হাড়গোড়, কঙ্কাল,
প্রাচীন ভারতের ইতিহাস জানতে প্রত্নবস্তুগুলির গুরুত্ব বিরাট। তবে লিখিত ইতিহাস পাওয়া গেলে প্রত্নবস্তুর গুরুত্ব শেষ হয়ে যায় না। প্রত্নবস্তুর পরীক্ষা থেকে যাচাই করা যায় লেখা ইতিহাস কতটা ঠিক। প্রত্নবস্তুর পরেই সবথেকে গুরুত্ব উপাদান হলো লেখমালা। প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতের লিপি খোদাই করে লেখা হতো। সেই লেখাগুলি ভারতীয় উপমহাদেশের নানা জায়গায় পাওয়া গেছে। পাথরের গায়ে খোদাই লেখাগুলিকে শিলালেখ বলা হয়। মৌর্য সম্রাট অশোকের লেখগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা। আবার অনেক শাসকের গুণগান ও লেখ হিসেবে খোদাই করা থাকে। সেগুলিকে বলে প্রশস্তি। এটাও কিন্তু তোমরা মুখস্থ করবে। প্রশস্তি মানে গুণগান করা। এই প্রশস্তি লেখগুলি থেকেও ওই শাসকের বিষয়ে অনেক কিছু জানা যায়। যেমন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি আর লেখমালাগুলিতে নানা অব্দের ব্যবহার দেখা যায়। তার থেকে ইতিহাসের কবের অনেক কিছু জানা যায়। প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রা কাজে লাগে। মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে। অব্দও পাওয়া যায় মুদ্রায়। এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায়। শক কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায়। প্রাচীন ভারতের নানা শিল্পবস্তু থেকে ইতিহাসের নানা কিছু জানা যায়। এই শিল্পবস্তু সাধারণভাবে 3 রকমের: স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। পাথর, ধাতু ও পোড়ামাটির উপরে খোদাই করে নানা কিছু বানানো হতো, যেমন দেবদেবী, মানুষ ও পশুর মূর্তি। এগুলি ভাস্কর্য। এটাও কিন্তু তোমরা মুখস্থ করবে। মন্দির বা প্রাসাদের দেওয়ালেও ভাস্কর্য খোদাই থেকে অনেক বিষয় জানা যায়। তবে প্রাচীন ভারতের চিত্রশিল্পের নমুনা যথেষ্ট পাওয়া যায় না। ভীমবেটকা ও অজন্তার গুহার মতো দেওয়ালগুলোতে আঁকা ছবিগুলি যদিও আজও রয়েছে। সেখানে ছবির বিষয় হিসেবে শাসক ও সাধারণ মানুষের জীবনের নানা দিক ফুটে উঠেছে। প্রাচীন সমাজ ও জীবন বোঝবার জন্য সেগুলি খুব জরুরি। আবার স্থাপত্যের নানা নমুনা থেকেও পুরনো দিনের কথা জানা যায়। বাড়িঘর, প্রাসাদ, মন্দির এসবই স্থাপত্যের উদাহরণ। প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে অনুমানের উপরে অনেকটা নির্ভর করতে হয়। লিখিত সাহিত্যের ক্ষেত্রে পুরোটা অনুমান করতে হয় না। প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক রকম সাহিত্য উপাদান পাওয়া যায়। সেগুলোকে মোটামুটি 2 রকম ভাগ করা যায়: দেশি ও বিদেশি লেখকদের রচনা। দেশীয় সাহিত্যকে আবার ধর্মভিত্তিক ও ধর্মনিরপেক্ষ সাহিত্যে ভাগ করা যায়। ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হলো বৈদিক সাহিত্য। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 সময়ের ইতিহাস জানতে বৈদিক সাহিত্যগুলোই মূল উপাদান। প্রাচীন ভারতের ইতিহাস জানতে মহাকাব্য ও পুরাণগুলির গুরুত্ব আছে। জৈন ও বৌদ্ধ ধর্মের নানা লেখাতেও প্রাচীন ইতিহাসের অনেক কথা আছে। বিশেষত খ্রিস্টপূর্ব 600 থেকে ইতিহাস জানার জন্য এই লেখাগুলি খুবই জরুরি। ধর্মনিরপেক্ষ বিভিন্ন বিষয়ে লেখা নানা বই থেকেও প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়। রাজনীতি, ব্যাকরণ, বিজ্ঞান বইতেও সেই সময়ের সমাজ, রাজনীতি, অর্থনীতির নানা কথা রয়েছে। পাশাপাশি কাব্য, নাটক, অভিধান, চিকিৎসা বিষয়ক বইতেও ইতিহাসের উপাদান পাওয়া যায়। বেশ কিছু জীবনীমূলক লেখাপত্র প্রাচীন ভারতের ইতিহাস জানতে সাহায্য করে। বাণভট্টের হর্ষচরিত এমন একটি প্রধান উদাহরণ। প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য 3 ধরনের বিদেশি বিবরণ খুব জরুরি: গ্রিক, রোমান ও চীনা দূত ও পর্যটকদের বিবরণ। তবে বিদেশি সাহিত্যগুলির কয়েকটি সমস্যা আছে। বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না, ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল। তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল। দেশীয় সাহিত্যেও পক্ষপাতিত্বের উদাহরণ আছে। তাছাড়া কাব্য নাটকে সমাজের নিচু তলার মানুষদের কথা বিশেষ জানা যায় না। অধিকাংশ সাহিত্যের বর্ণনা মন গড়া। তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলির গুরুত্ব রয়েছে।
তো আজকের জন্য এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যালো ছোট বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই অনন্যাস টিউটোরিয়ালে। তো আজকে আমরা ক্লাস 6-এর ইতিহাস বইটার প্রথম অধ্যায়টা কন্টিনিউ করব। তো এটা হলো পার্ট 3। এর আগের পার্ট দুটো যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ভিডিও দুটো অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আমার ভিডিও কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক 10 পাতা থেকে। তো দেখো 10 পাতার প্রথমেই একটা টুকরো কথা দিয়েছে। তো দেখো কি বলেছে, খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ। যীশু খ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা সাল গোনা হয় তা হলো খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ অনুসারে সাধারণভাবে ইতিহাসের সাল তারিখ হিসাব করা হয়। যিশুর জন্মের আগের সময়কালকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। পূর্ব মানে এখানে আগের। তাহলে খ্রিস্টপূর্বাব্দ মানে হলো খ্রিস্টের জন্মের আগের অব্দ গণনা। মজার ব্যাপার হলো খ্রিস্টপূর্বাব্দ বড় থেকে ছোট দিকে গোনা হয়, মানে সেখানে 5, 4, 3, 2, 1 এভাবে গোনা হয়। আর খ্রিস্টাব্দ গোনা হয় ছোট থেকে বড়র দিকে, যেমন 1, 2, 3, 4, 5। তাই 2014 খ্রিস্টাব্দের আগের বছর হবে 2013 খ্রিস্টাব্দ, পরের বছর হবে 2015 খ্রিস্টাব্দ। আর খ্রিস্টপূর্বাব্দ হলে উল্টো হবে, 2014 খ্রিস্টপূর্বাব্দের আগের বছর হবে 2015 খ্রিস্টপূর্বাব্দ, পরের বছর হবে 2013 খ্রিস্টপূর্বাব্দ।